নমস্কার। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইভে আপনাদের স্বাগত জানাই। এই লাইভের শিরোনাম আদালতও ফার্মার খপ্পরে, আমেরিকায় হোক অথবা ভারত। এই শিরোনাম কেন? যে কারণে এই শিরোনাম, এই দুই দেশের যা ঘটছে এই মুহূর্তে এবং আদালত কিভাবে ফার্মাসিউটিক্যাল কোম্পানি আর ভ্যাকসিন সম্রাট বিল গেটসদের, এখন তো বিল গেটসই তার স্বার্থ রক্ষা করার জন্য উঠে পড়ে লেগেছে, তারই হাতে গরম প্রমাণ এবং পর্যবেক্ষণ আপনাদের সামনে এই লাইভে তুলে ধরতে চলেছে। প্রথমে আসব আমাদের দেশে করোনা ভ্যাকসিনকে কেন্দ্র করে সাম্প্রতিক রায়, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, যেটা আপনারা ইতিমধ্যেই জানেন, আমি ফেসবুকে পোস্টও করেছি। খবরটি জি24 ঘন্টাতে বেরিয়েওছে, লিঙ্কও দিয়েছে। সেই বিষয়ে সুপ্রিম কোর্ট কি বলছে, সেই যে রায় বেরিয়েছে, মানে পর্যবেক্ষণ, অবজারভেশন, সুপ্রিম কোর্ট কি বলছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। তো তার আগে আমরা দেখে নিই 2021-এর মাঝামাঝি, 21-এর জানুয়ারি মাসের মাঝামাঝি আমাদের দেশে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হলো। কোভিশিল্ড, কোভ্যাক্সিন। তবে কিছুদিন পরেই দেখা গেল যে কোভিশিল্ডকে সেলফ অফ করা হলো। বলা হলো যে না, কোভ্যাক্সিনকে করা হলো, সরানো হলো, কোভিশিল্ডকেই সামনে আনা হলো এবং বলা হলো কোভিশিল্ডই ভালো, সেরা ভ্যাকসিন, খুব বেশি এফেক্টিভ। চিকিৎসকরাও বললেন বিল গেটসের ভ্যাকসিন, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, যা উৎপাদন করেছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, পুনাওয়ালার কোম্পানি, বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদক। বেশ, তো দেওয়া শুরু হলো। প্রথম ডোজ হয়ে গেল, দ্বিতীয় ডোজ হয়ে গেল, হতে থাকলো, তৃতীয় ডোজ হলো, যদিও তৃতীয় ডোজ সবাই নিলেন না। বেশ, এরপরে আসুন, আমরা এখন দেখতে পাচ্ছি, সেই সময় আমরা সতর্ক করেছি, আমি সতর্ক করেছি, আমার সহযোদ্ধারা অনেকেই সতর্ক করেছেন। সমগ্র বিশ্ব জুড়ে আমরা কেউই করোনা ভ্যাকসিন নিইনি, সেটা আপনারা জানেন। এই মুহূর্তে এই লাইভ যারা দেখছেন তারাও অনেকেই এই করোনা ভ্যাকসিন নেননি। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া, বিপদ কি হতে পারে, এই ভ্যাকসিন আসার আগেই অমৃত সুপুত্র 2য় খণ্ডে আমি বিস্তারিত লিখেছি। এ বিষয়ে ইউটিউব ভিডিও করেছি, সেই চ্যানেল উড়িয়ে দেওয়া হয়েছে। ফেসবুকে লিখেছি, ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছিল, প্রোফাইল খুলতে হলো। যাই হোক, সে আপনারা জানেন, যারা আগে থেকেই আছেন, আমাকে ফলো করছেন। তো এত কিছুর পরে আমরা এখন দেখতে পাচ্ছি যে সেই সময় আমাদের পাগল, উন্মাদ, সব জানতা গামছাওয়ালা, হ্যাঁ, এমনই বলা হয়েছে। তো আমার সহযোদ্ধা পাঠকদের মধ্যেও এমন অনেকেই আছেন যারা আগে আমাকে ভুল বুঝেছিলেন, এমন উপাধি দিয়েছিলেন, পরে তারা উপলব্ধি করে তারা সঙ্গে আছেন। স্বাভাবিক, হতেই পারে। এত বড় একটা ষড়যন্ত্র সবাই রাতারাতি বুঝে যাবেন এমনটা প্রত্যাশা করি না। আমি এই কারণেই লাগাতার বলা চালিয়ে গেছি, লেখা চালিয়ে গেছি, থামাইনি, অক্লান্ত, অবিরাম। এই যে এখনো আমি কিন্তু বলে চলেছি। বেশ, তারপরে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, ক্যান্সার ইত্যাদি ইত্যাদি বহু পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্রিয়া, আমি বলি ক্রিয়া, সেগুলো দেখা যেতে শুরু করলো। তখনও ডাক্তাররা, দালাল চিকিৎসকেরা বলতে লাগলেন না না, এটা লাইফস্টাইলের জন্য, ওটা অমুকের জন্য, সেটা তমুকের জন্য, জিম করতে করতে, নাচতে নাচতে,
হাঁটতে হাঁটতে বহু মানুষ, অনেকেই বেশিরভাগই যুবক যুবতী, কারো হার্ট অ্যাটাক, কারো ব্রেন স্ট্রোক হলো। আমরা বললাম, তখন তো তথ্য চলে এসছে আস্তে আস্তে ইউরোপ আমেরিকার বিভিন্ন জার্নালে এবং বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, এবং বিজ্ঞানী যারা দালাল নন তারা তাদের রিসার্চগুলো আমাদের সামনে আনতে শুরু করলেন। তখনও আমাদের দেশে কোনো হেলদোল নেই, কোনো চিকিৎসক, আইএমএ বলুন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বলুন, কোনো রকম বিবৃতি নেই, কিছুই নেই, নাথিং নাথিং নাথিং। আমরাই সবাই কি কনস্পিরেসি থিওরিস্ট, আমরা পাগল, আমরা উন্মাদ, এটাই চলতে থাকলো। কিন্তু আমরা ক্ষান্ত হলাম না, থেমে গেলাম না, কারণ আমাদের মনে হলো, আমার মনে হলো যে এটাই এখন সবচেয়ে বড় কাজ। তাই আমার লেখালেখি, আগেকার যে লেখালেখি, সেখান থেকে পুরো সরে এসে চেতনা বিস্তারের কাজে নিয়োজিত করলাম, কলমে এবং কণ্ঠে, উভয় ক্ষেত্রেই। বেশ, এটা গেল 2021, 2022, 2023, 2024, এভাবেই চলছে 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 2025, এইবার 2026। কি মাস এটা? মার্চ মাস। মার্চ মাসে আমরা কি দেখতে পেলাম? সুপ্রিম কোর্ট, খবরটা একটু পড়ে শোনাই আপনাদের। এই গত মঙ্গলবারের ব্যাপার। আজকে কি বার? বৃহস্পতিবার, মানে পরশু দিনের ব্যাপার, তাই তো? পরশু দিন মানে আজকে সম্ভবত 19 তারিখ, 19শে মার্চ, তার মানে 17ই মার্চের গল্প। সুপ্রিম কোর্ট কি বলছে? আচমকা কেন বলতে গেল? এগুলো আসছি আমি, সতর্ক থাকবেন, এটার পেছনেও খেলা আছে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে একটি নির্দেশ দিয়েছে। সেখানে বলা হয়েছে, কোভিডের টিকা নেওয়ার পর যদি কারো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, তবে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারকে একটি নতুন নীতিমালা তৈরি করতে হবে। অর্থাৎ টিকা নেওয়ার কারণে কোনো ক্ষতি হলে তার দায়ভার বা ক্ষতিপূরণ কিভাবে দেওয়া হবে তা নিয়ে সরকারকে এখন সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে হবে। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ তাদের রায়ে পর্যবেক্ষণে বলেন, টিকা নেওয়ার পরে কোনো ব্যক্তির শারীরিক সমস্যা বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য ভারতে কোনো সুনির্দিষ্ট কাঠামোগত সরকারি নীতিমালা নেই। কি বুঝলেন? আর পড়লাম না পুরোটা। এটা কি? ভ্যাকসিন ইনজুরি কোড, যেটাই অধম। ভ্যাকসিন আসার আগে থেকে, করোনা ভ্যাকসিন আসার আগে থেকে আমার লেখা রয়েছে, তারিখ সহ, অমৃতসূত্র 2য় খণ্ডে পাবেন। ভ্যাকসিন লঞ্চ করার আগে থেকেই আমি আওয়াজ তুলেছিলাম যে ক্ষতিপূরণের ব্যবস্থা ইউরোপ আমেরিকায় আছে, যেখানে বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়া হয়। তার জন্য উকিল আছে, ভ্যাকসিন ইনজুরি কোর্ট আছে। যদিও সেগুলো ফার্মা কোম্পানি দেয় না, ফার্মা কোম্পানি তো ইন্ডেমনিটির ক্লজ নিয়ে নিজেদেরকে বাঁচিয়ে রেখে দেয়। দালাল সরকার তাদের হয়ে জনগণের ট্যাক্সের টাকা থেকে মাছের তেলে মাছ ভাজে, অর্থাৎ জনগণকে জনগণের টাকা দিয়ে ক্ষতিপূরণ দেয়। সে নিয়েও এখন ইউরোপ আমেরিকার মানুষ সোচ্চার। তো যাই হোক, তো সেই ভ্যাকসিন ইনজুরি কোড আমেরিকায় বহু আগে থেকেই আছে, ইউরোপে বহু আগে থেকেই আছে। সেই সব লিঙ্ক, স্ক্রিনশট, ছবি বহুবার আমি ফেসবুকে পোস্ট করেছি, ইউটিউবেও বলেছি। কিন্তু তখন তো এগুলো কেউ শোনেইনি, নামই শোনেনি। ভ্যাকসিন ইনজুরি কোড খায় না মাথায় দেয়, খায় না মাথায় দেয়। খুব পরিতাপের বিষয় যে আমি তো একজন লেখক, গবেষক, বেশ, কিন্তু যারা চিকিৎসক, মহামহিম চিকিৎসক, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের মতো সংস্থা, বডি, তাঁরাও ভ্যাকসিন ইনজুরি কোড নিয়ে কোনো ব্যাপারে সোচ্চার হয়েছেন, আওয়াজ তুলেছেন। পথে নামা তো দূরের কথা, আমি কোনো জায়গায় দেখিনি।
দালাল মানে কি? ইউরোপ আমেরিকার চিকিৎসকরাও ফার্মা লবির দালাল, কিন্তু আমাদের এখানে সব ডবল ট্রিপল কোয়াড্রুপল দালাল। এই দাবিটা তাঁদের কাছ থেকেই প্রথম আসা উচিত ছিল। পরিবর্তে আমি যতদূর জানি আমাদের রাজ্যে, বিশেষ করে আমার দেশে বলতে পারবো না, ভ্যাকসিন ইনজুরি কোর্টের দাবি সোশ্যাল মিডিয়ায় এই অধমই প্রথম তুলেছিল। তো সেইটা এখন আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিম কোর্ট সরকারকে যা নির্দেশ দিয়েছে সেটা পরিষ্কারভাবে যে নীতিমালা তৈরি করা, সেটা হলো ভ্যাকসিন ইনজুরি কোর্টের গঠন করা। অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া যাদের হচ্ছে তারা সেখানে জানাবেন, তদন্ত হবে, পোস্টমর্টেম হবে, বা শারীরিক, যারা বেঁচে আছেন শারীরিক টেস্ট হবে, বিভিন্ন রকমের পর্যবেক্ষণ হবে, মৃতের ক্ষেত্রে পোস্টমর্টেম, করোনার ব্যাপার ট্যাপার, এগুলো হওয়ার পরে ভ্যাকসিন ইনজুরি সম্পর্কে নিশ্চিত হওয়ার পরে ক্ষতিপূরণ দেওয়া হবে। সরকারই দেবে, ফার্মা কোম্পানি তো আর ক্ষতিপূরণ দেয় না, ও দেশেও দেয় না, আমাদের দেশেও দেবে না। বেশ, তাই এটা এখন কেন হলো? এত সর্বনাশ হয়ে যাওয়ার পরে কেন হলো? সুপ্রিম কোর্ট কি এটা জানতো না? নাকি সুপ্রিম কোর্ট হঠাৎ নিজে থেকেই মহানুভব হয়ে উঠল? প্রশ্ন যাচ্ছে কেন হঠাৎ এতদিন পরে কেন কেন প্রশ্নটা যাচ্ছে বলুন দেখি। প্রশ্নটা আপনাদেরও জাগবে। ইটস কোয়াইট ন্যাচারাল টু রেজ দিস কোয়েশ্চেন। কেন জাগবে প্রশ্নটা? আপনাদেরও জাগা উচিত, যারা আমরা জানি প্রথম থেকে লড়াই করছি, সচেতনতা বিস্তার করছি। কারণ এই সুপ্রিম কোর্টই সেই সময়ে যখন ভ্যাকসিন না নিলে ট্রেনে উঠতে দেওয়া হবে না, বাসে উঠতে দেওয়া হবে না বলে প্রচার চলছিল মিডিয়াতে, ভ্যাকসিন সার্টিফিকেট না হলে ব্যাংকে ঢুকতে দেওয়া হবে না, এসব বলা হচ্ছিল, যেটা কখনোই সংবিধান সম্মত নয়। আর্টিকেল 21 অনুসারে কোনো ভ্যাকসিন বাধ্যতামূলক নয়। এসব যখন মিডিয়াতে হচ্ছিল, চারদিকে শোরগোল পড়ে যাচ্ছিল, সুপ্রিম কোর্টের বিচারক, মহামান্য বিচারকগণ কি তা জানতেন না? তারা কি এসব খবর রাখতেন না? তারা কি জানেন না যে আর্টিকেল 21 অনুসারে এসব কথা বলা যায় না, মিডিয়াতেও বলা যায় না, ঘুরিয়ে ফিরিয়েও বলা যায় না, ইমেলেও বলা যায় না, হোয়াটসঅ্যাপেও বলা যায় না? তারা কি জানতেন না? আমার বিশ্বাস তারা অবশ্যই জানতেন। তারা সংবিধানের রক্ষক। সুপ্রিম কোর্ট তো, তার তো অনেক রকমের ভূমিকা রয়েছে, সেটা আপনারা জানেন। দে হ্যাভ মাল্টিপল রোলস। তার একটা অন্যতম বড় ভূমিকা হচ্ছে তো ইন্টারপ্রিট দ্য কনস্টিটিউশন and guard against the violation of constitution. তো তারা কনস্টিটিউশন জানবেন না, এটা হতে পারে না। তারা কেন তখন চুপচাপ থাকলেন, কিছুই বললেন না? কখন বললেন? যখন দেওয়া হয়ে গেছে, গোঁজা হয়ে গেছে। 2022 মে মাসে, 22 মে সম্ভবত সুপ্রিম কোর্ট জানালো, কি জানালো? যে বডিলি ইন্টিগ্রিটির কথা জানালো, ওই যে আর্টিকেল 21। তো তখন কেন্দ্রীয় সরকার, সুপ্রিম কোর্ট যখন জানতে চাইলো কেন্দ্রীয় সরকারের কাছে, কেন্দ্রীয় সরকার বলল যে না, আমরা তো করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক করিনি। তখনই ওই খবরটা বেরোলো যে ঠিক ওই যে কারণটা কি, ওই যে ক্ষতিপূরণের জন্য কিছু সচেতন দুই যুবতীর মৃত্যু হয়েছিল, তাদেরই পরিবার, সে ব্যাপারে আমি তখন বিস্তারিত ভিডিও করেছি, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল যে এইরকম ভাবে ক্ষতিপূরণের জন্যই দ্বারস্থ হয়েছিল। সে ক্ষতিপূরণ তো এখনো, ওই মামলা এখনো চলছেই। সে নিয়ে তখন আমি লাইভ করেছি, লিখেছি। তো সেই প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চায় সুপ্রিম কোর্ট। তো কেন্দ্রীয় সরকার তখন হলফনামা দিয়ে বলে যে আমরা করোনা ভ্যাকসিনকে তো বাধ্যতামূলক করিনি।
আর তখনই আনন্দবাজারে দেখবেন খবরটা বেরোয় কিছুদিন পরে বা ওই সময়ে, আমার এক্সাক্ট ডেটটা মনে নেই, তারপরে যে সব কথা চালাচালি শুরু হয় আর কি। আর সোশ্যাল মিডিয়াতে তো ওরাও নজর রাখে। কি বলা হয়, টিকার পরে মৃত্যু হলে বা টিকা নেওয়ার পরে মৃত্যু হলে তার দায় নেবে না কেন্দ্র। আনন্দবাজারে খবরটা বেরোয়, তাই তো। তাহলে আমার বক্তব্য এটাই যে সুপ্রিম কোর্ট সেই সময় যদি আগে থেকেই সুমোটো কগনিজেন্স বলুন, যাই বলুন, নিজে থেকে ব্যাপারটা মানবিকতার খাতিরে, জনগণের খাতিরে, আর্টিকেল 21কে রক্ষা করার তাগিদে যদি এরকম কোনো বয়ান জারি করতো এবং সেটা যদি মিডিয়াতে, মাস মিডিয়াতে, প্রিন্ট মিডিয়ায় বলুন, টেলিভিশন বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, সর্বত্র যদি প্রচার করা হতো, তাহলে অনেক মানুষ কিন্তু ভ্যাকসিন নিতেন না, আমার দৃঢ় বিশ্বাস। কারণ যখন প্যানিকটা প্রথম দিকে ছিল তখন অনেকেই স্বাভাবিকভাবে শহরাঞ্চলের মানুষ মোটামুটিভাবে নিয়েছিলেন, সবাই না হলেও একটা উল্লেখযোগ্য অংশ প্যানিকের কারণে নিয়েছিলেন। কিন্তু তারপরে দেখা গেল যে অনেকেই নিচ্ছেন না, নিতে চাইছেন না। তখন কি বলা হলো, চাকরি চলে যাবে, সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, ট্রেনে বাসে উঠতে পারবেন না, বেড়াতে যেতে পারবেন না, এ পাড়া থেকে সে পাড়ায় যেতে পারবেন না, এইগুলো বলে ভ্যাকসিনটা গুঁজে দেওয়া হলো। মানে কি, প্রকারান্তরে বাধ্য করা হলো। তখন সুপ্রিম কোর্ট কোন ভূমিকায় ছিল? দর্শকের ভূমিকায় ছিল, তাই তো, ধৃতরাষ্ট্রের ভূমিকায় ছিল। 22শে মে যখন সবার নেওয়া হয়ে গেল, 3 নম্বর ডোজও হয়ে গেল, তখন তিনি সুপ্রিম কোর্টের মহামান্য সুপ্রিম কোর্ট জানালেন, শীর্ষ আদালত, যে বাধ্যতামূলক নয় করোনা টিকা, ইত্যাদি ইত্যাদি। তো তখন কেন জানালেন? খেলাটাকে বোঝা যাচ্ছে না? তো সুপ্রিম কোর্ট যদি আগে এটা জানাতেন সুমোটো, অবশ্যই আদালত এটা পারে। অনেক ক্ষেত্রে দেখবেন আদালত কুকুর নিয়ে, সুপ্রিম কোর্ট কত চিন্তিত, কুকুর নিয়ে তারা মানে এরকম স্বতঃপ্রণোদিত ভূমিকা নিচ্ছেন, ওভার অ্যাক্টিভিজম করছেন, অতি সক্রিয়তা করছেন কুকুর নিয়ে, পথ কুকুর নিয়ে, বহু নমুনা আছে। অথচ এরকম মানুষের প্রাণ নিয়ে, স্বাস্থ্য নিয়ে, জনস্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা, তখন সুপ্রিম কোর্ট এরকম কোনো বয়ান জারি করেনি, পর্যবেক্ষণ রাখেনি। তাহলে বহু মানুষ নিতেন না, মানুষ তখন জানতোই না, সবাই ধরেই নিয়েছিল এটা বাধ্যতামূলক। তাহলে ভেতরের একটা কিন্তু খেলা আছে বলে আমার বিশ্বাস, গন্ধ। এটা আমেরিকাতেও টের পাওয়া যাচ্ছে, এটা আমি জানি। এটা এই যে এখন হঠাৎ করে সুপ্রিম কোর্ট বলছে ক্ষতিপূরণ দিতে হবে, এটাও একটা খেলা কিন্তু। কেন? সতর্ক থাকুন, আমি বলবো, অবশ্যই বলবো। শুধু তাই নয়, সেই সময় পুলেইলা, বিখ্যাত একজন শিশু বিশেষজ্ঞ, তিনি কিন্তু জানিয়েছিলেন, তথ্য দিয়েছিলেন আদালতে, খবরের কাগজেও বেরিয়েছিল, আমি লিঙ্ক দিয়ে দেব, যে এই করোনা ভ্যাকসিন অনেকগুলো, একাধিক আমাদের দেশে ছিল, বিভিন্ন কোভ্যাক্সিন, স্পুটনিক, কোভিশিল্ড, মূল, যাই হোক, এগুলো নিয়ে যেটা ঘটনা, সেটা কি হলো, সেটা দেখা গেল যে সুপ্রিম কোর্ট কিন্তু সেখানে জানানো হলো যে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ অন ইমিউনাইজেশন, NTAGI, সেখান থেকে কিন্তু ঠিকঠাক ডেটাই সেখানে দেওয়া হয়নি। এইসব ভ্যাকসিনের ঠিকঠাক ডেটা, এফিকাসি ডেটা, ট্রায়াল ডেটা, এগুলো না দিয়েই এই ভ্যাকসিন কিন্তু গুঁজে দেওয়া হয়েছিল, ওই যে এমার্জেন্সি ইউজ। তাহলে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ অন ইমিউনাইজেশন ইন ইন্ডিয়া, NTAGI, একটা গুরুত্বপূর্ণ সংস্থা,
তারা কি করলো, তাদের কি ভূমিকা, পড়বেন, আমি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই পড়বেন। তাহলে এত কিছু ঘটে গেছে 2022-এই। হ্যাঁ, তখনও সুপ্রিম কোর্ট কিন্তু ক্ষতিপূরণের গল্পটা কেন্দ্রকে বলেনি। এইসব পরামর্শ যেটা মঙ্গলবারে আমরা জানতে পারলাম, তেমন কোনো নির্দেশ সরকারকে সুপ্রিম কোর্ট দেয়নি। ওই সব ইনঅ্যাডিকুয়েট ডেটা, ট্রায়াল ডেটা, এফিকাসি ডেটা ঠিকঠাক সাবমিট না করা সত্ত্বেও এই ভ্যাকসিন কেন জনগণকে দেওয়া হলো সে বিষয়ে সুপ্রিম কোর্ট জবাবদিহিও চায়নি, NTAGI এর কাছে চায়নি। তাহলে তো যদি সুপ্রিম কোর্টের মধ্যে আমরা মানবিকতা দেখতাম, মহানুভবতা দেখতাম, সেই সময় তো ক্ষতিপূরণের ব্যাপারটা বলা হতো, হয়নি, তারা বলেননি। কোন এক অজ্ঞাত কারণে, রহস্যময় কারণে বলেননি, যদিও রহস্যময় কারণটা আমার কাছে রহস্য নয়, তবে লিঙ্ক চাইবেন না, এটা পর্যবেক্ষণ থেকেই বোঝা যায় কেন বলেননি। তাহলে এখন কেন বলছেন ক্ষতিপূরণ দিতে হবে? কেন বলছেন? করোনা ভ্যাকসিনের যখন দেওয়ার আগে যদি বলা হতো, যখন এই অধম ভ্যাকসিন ইনজুরি কোর্টের দাবি তুলেছিলেন, তাহলে এতদিনে তো অনেক পরিবার বেঁচে যেত। প্রিয়জন হারানোর পরে পথে বসা, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাকে চলে যাওয়া প্রিয়জন, উপার্জনকর্তা, একমাত্র উপার্জনকারী ব্যক্তি, এরকম অনেকেই চলে গেছেন। বা পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে ক্যান্সার, কিডনি ফেলিওরের ফলে সর্বশান্ত হয়ে যাওয়া পরিবার, তারাও তো ক্ষতিপূরণ পেতেন। তো আটকে গেল না? হ্যাঁ, দিতে হলো না কিছুই, কারণ ভ্যাকসিন ইনজুরি কোর্ট নেই তো, কে দেবে? আর ভ্যাকসিন ইনজুরি হয়েছে প্রমাণ করার জন্য কোন চিকিৎসক আছেন, কোন করোনার আছেন, কে অটোপসি করবে, কে টেস্ট করবে? সব তো দালাল, ফার্মা কোম্পানির দালাল চিকিৎসক। কারা করবেন? হুইল বেল দ্য ক্যাট। লাইসেন্স জব্দ হয়ে যাবে না? তুমি আর আমি আর আমাদের পরিবার, তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের কি পৃথিবী। না, তার সঙ্গে একটা অ্যাড করতে হবে। তুমি আর আমি আর আমাদের সন্তান সবসময় থাকে তাও নয়, সন্তান ধরে নিলাম মাল করি, গাড়ি বাড়ি, মুনাফা, আরামদায়ক জীবন, তাই তো, এই সব ব্যাপার ট্যাপার ছিল, তো তারা কামিয়ে নিয়েছেন। তবে মহাকাল তো কাউকেও রেয়াত করে না। ও সময়েই আমরা দেখতে পাবো আগামীতে চিকিৎসকদের অবস্থা কি হয়, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যাই হোক, তো এবার তখন কিছু হলো না, এবার কেন হচ্ছে? হঠাৎ করে কি মানবিকতা জেগে উঠলো? না, কারণটা শুনুন এবার। কারণ এটাই, সোশ্যাল মিডিয়ার কল্যাণে, আমাদের মতো অধমের কল্যাণে, আমাদের বহু লেখালেখি ভিডিওর মাধ্যমে মানুষ এখন অনেকটাই সচেতন হয়ে গেছে, সবাই না হলেও। অন্য ভ্যাকসিন না হোক না কেন, করোনা ভ্যাকসিনের ব্যাপারটা মানুষ এখন বুঝে গেছে। আমি গ্রামে গঞ্জে যেখানে যাচ্ছি, এবং আগামীতে বিভিন্ন ভ্যাকসিন বিষয়ে তারা সতর্ক হয়ে গেছে, অনেকে চট করে আর নিতে চাইবে না। তা এইরকম একটা পরিস্থিতি যে সোশ্যাল মিডিয়ায় আমাদের মতো দেশে হবে, ওরা কল্পনাই করতে পারেনি। এসব ইউরোপে হয় এবং আমেরিকায় হয়। আমরা তো তৃতীয় বিশ্ব গিনিপিগের দেশ, দাসের দেশ। এইখানে আবার এইসব লোকজন আছে, এসব ব্যাপারে রিসার্চ করার লোকজন, লেখালেখির লোকজন আছে। দোষ, ব্যাপারটা ওরকমই ওরা ভেবেছিল, তাই ওরা ভেবে চুপচাপ থেকে গিয়েছিল। মরছে মরুক, মুনাফা তো কামাই। কিন্তু এবার যখন ওরা দেখতে পাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং চারদিকে, ওদের তো টিকটিকি সর্বত্র আছে, ওরা বুঝতে পারছে যে না, এবার তো পরের ভ্যাকসিনগুলো নিয়ে সমস্যা হবে। চাইল্ড ভ্যাকসিনগুলো নিয়েও আমাদের অনেক সহযোদ্ধা, তারা বাচ্চাদের ভ্যাকসিন দিচ্ছেন না, সে খবরও ওদের কাছে চলে গেছে। ওরা জানে, আশাকর্মীদের অভিজ্ঞতাও তারা জানে, কারণ আমাদের অনেক সহযোদ্ধা এবং তাদের মাধ্যমে পরিচিত একটা
আমরা তো বহু জায়গায় ছড়িয়ে গেছি, তারা কিন্তু চাইল্ডহুড ভ্যাকসিনও নিতে চাইছেন না। এই অবস্থাতে কি করতে হবে, তাদেরকে ড্যামেজ কন্ট্রোল করতে হবে, যে ড্যামেজ কন্ট্রোলটা কিন্তু আমেরিকাতেও চলছে একই সাথে। আসবো কি, ভাবমূর্তি উজ্জ্বল করা প্রথম কাজ। কিরকম? ভ্যাকসিনের ক্ষতিপূরণ দিতে হবে। ভ্যাকসিনের মাধ্যমে যে খারাপ কিছু হতে পারে অল্প স্বল্প হলেও সেটা তারা স্বীকার করলো, তাহলে এতদিন বাদে স্বীকার করলো। তো আমরা তাহলে কি সব জানতা গামছাওয়ালা, নাকি কনস্পিরেসি থিওরিস্ট? হে মহামান্য আদালত, আমরা আগে বলেছিলাম তো, তাই না? তো স্বীকার করা হলো, তাহলে কি কি হলো? এটার মাধ্যমে স্বীকারই করে নেওয়া হলো যে হ্যাঁ, ক্ষতিপূরণ দিতে হবে কারণ পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে। বেশ, তাহলে একটা মানবিক জায়গা হলো, ড্যামেজ কন্ট্রোলের একটা দিক এটা। আর কি, ক্ষতিপূরণ হলে মানুষকে বলা হবে, বলা যাবে এই তো কোনো চাপ নেই, আপনি তো ক্ষতিপূরণ পাবেন কিছু হলে। একদিন সেটা বলা যাচ্ছিল না। তাই এখন যখন মানুষ প্রশ্ন করবে যে নিলে আমার যদি কিছু সমস্যা হয়, মাইনর হোক আর মেজর হোক, তার দায় কে নেবে? তখন বলবে কেন সরকার নেবে, এই যে ভ্যাকসিন ইনজুরি কোর্ট হয়েছে। চিন্তা করবেন না, সমস্ত চিকিৎসার দায় আমাদের উপরে, মানে সরকারের উপরে, নিশ্চিন্তে নিন। ওই লাখে একটা দুটো হয় এরকম, তাদের জন্য তো সরকার ভাবছেন, আদালত ভাবছেন, তাই এরকম একটা ভ্যাকসিন ইনজুরি কোর্টের ব্যাপার আমরা করেছি। তো আপনাদের ভালোর জন্যই তো করেছি, আমাদের দিক থেকে কিন্তু দেখুন কোনো গাফিলতি নেই, আমরা গাফিলতিটাকে ওভারকাম করার চেষ্টা করছি। তো একটা যুক্তি হবে। হ্যাঁ, এখন যেমন আমরা বলতে পারি কিছু হলে দায় নেবেন, তখন আশা কর্মীরা তো আর দায় নেয় না, কেউ লিখেও দেয় না। তখন তারা কি বলবেন, কেন সরকার তো আপনাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করছে, নিশ্চিন্ত হয়ে গেল। এবার তারপরে কি হবে? তারপরে যেটা হবে, প্রমাণ কি করে করবেন আমাদের দেশে? আমেরিকাতে পর্যন্ত উকিলরা হিমশিম খেয়ে যাচ্ছে প্রমাণ করতে গিয়ে, কারণ ওই যে ক্ষতিপূরণ দিতে হবে, এই কারণে তো সরকারি উকিল সরকার পক্ষ মানতেই চায় না। যতটা ক্ষতিপূরণ কমানো যায় তার চেষ্টাই করতে থাকে। তার ফলে একদিনে মামলার নিষ্পত্তি হয় না, মাসের পর মাস চলতে থাকে, বা অনেক ক্ষেত্রে বছরও ঘুরে যায়। তাহলে আমেরিকার মতো দেশে, একটা তথাকথিত উন্নত দেশে, যদি এই ভ্যাকসিন ইনজুরি প্রমাণ করতে এত কাঠখড় পোড়াতে হয়, তাহলে আমাদের দেশে কি হবে? আইনটা ওটা লোক দেখানো, সাপও মরলো লাঠিও ভাঙলো না। ঠিক আছে, এইবার আপনার প্রথমত ভ্যাকসিন ইনজুরি বিষয়টা সাধারণ লোকজন জানবেই না। এরকম একটা আদালত হয়েছে, মানে এরকম একটা কোর্ট, ভ্যাকসিন ইনজুরি কোর্ট হয়েছে, কেউ জানবে না, জানানোও হবে না। আর যদি বা কেউ জানতেও পারে, আমাদের মতো লোকজনের মাধ্যমে যদি আমরা জানাই, তো সেরকম যদি কেউ ভ্যাকসিন ইনজিওর্ড কোনো ব্যক্তিকে পাওয়া যায়, যার মানে সমস্যা হয়েছে, এবং তিনি বুঝতে পারছেন ভ্যাকসিন নেওয়ার পরেও, এরপরে তো বহু ভ্যাকসিন লাইনে আছে, করোনার তো আর ক্ষতিপূরণ দেবে না, নিশ্চিন্ত থাকুন, যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, সর্বনাশ হওয়ার হয়ে গেছে। তাহলে আগামীতে তো লাইনে ভ্যাকসিন আছে, এবার সেইটা নেওয়ার পরে ধরুন কারোর সমস্যা হলো, তাই তো তখন তিনি বুঝতে পারছেন যে হ্যাঁ, ভ্যাকসিন নেওয়ার জন্যই এটা হয়েছে, আমার তো আগেই সমস্যা ছিল না। এবার তিনি কোনো ডাক্তারকে বলবেন, ডাক্তারের মাধ্যমে এগোবেন, বা সরকারি যেসব সিওমএইচ আছে দপ্তর, সরকারি দপ্তরই তো যেতে হবে, এবং তারা প্রমাণ করে দেবেন যে না না না, এটা আপনার লাইফস্টাইলের কারণে হার্টের প্রবলেমটা এসছে, ভ্যাকসিনের কারণে হয়নি। এটা অ্যাডভার্স ইভেন্টস বলা যাবে না, এটা AFI বলা যাবে না। তা আপনি কি করবেন তখন? কি করবেন? আপনার পাশে কোন উকিলকে পাবেন, কোন ডাক্তারকে পাবেন? সব তো দালাল। তাহলে এই ইনজুরি কোডটা একটা আইওয়াশ, কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না। দিলেও দু একটা লোক দেখানো, হয়তো করোনার সময় নাকি কোভিডে মারা গেছে বলে দু একজনকে নাকি, মানে স্বাস্থ্যকর্মীকে নাকি করোনা যোদ্ধা বলে পয়সা কড়ি দিয়েছে, আমি জানি না সেটা কতজন পেয়েছেন, কি ব্যাপার, ওগুলো আইওয়াশ। তাহলে কি হলো? মানবিক মুখ দেখানো হলো সরকারের তথা ফর্মা লবির,
দ্বিতীয়ত ক্ষতিপূরণ পেতে গেলে আপনার জুতো শুকতলা, আপনার ক্ষতিপূরণ প্রমাণই হবে না। আমেরিকার মতো দেশে এই পরিস্থিতি, আর আমাদের দেশে বুঝতেই পারছেন কতটা গভীরে গিয়ে ওরা খেলাটা খেলছে। আর কি আরেকটা বিপদ আছে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তো, এই যে এটাকে যখন ভ্যাকসিন ইনজুরি কোর্ট ওরা অফিসিয়ালি প্রতিষ্ঠা করবে, তখন কিন্তু ওরা ভ্যাকসিনটাকে ম্যান্ডেট করার চেষ্টা করবে। আগে হ্যাঁ, ওরা জানে যে মানুষ আর সহজে ভ্যাকসিন নিতে চাইবে না করোনার অভিজ্ঞতার পরে, তাই তারা একটা অন্য পথ ধরেছে। কারণ বিল গেটস তো খেলাটা খেলছেন, তিনিও তো জানেন রিয়ালিটিতে কি হচ্ছে। সামনে এত এত ভ্যাকসিন, ডেঙ্গু ভ্যাকসিন আসছে, এই যে এইচপিভি মোদি উদ্ঘাটন করলেন আজমিরে, রাজস্থানের সরকারিভাবে। আমাদের দেশেও ভোটের পরে ভোটের কারণে আপাতত হবে না যতদূর অবশ্যই মনে হচ্ছে, তারপরে শুরু হয়ে যাবে একের পর এক ভ্যাকসিন। তাহলে তখন তো নিতে চাইবে না মানুষ অনেকেই। তখন ম্যান্ডেট যদি করা যায়, কোনো চাপ নেই, আর্টিকেল 21কে চেঞ্জ করার দরকারও নেই। এমার্জেন্সি, হেলথ এমার্জেন্সি ঘোষণা করে দিয়ে 1 বছর 2 বছরের জন্য মানুষের মৌলিক অধিকারই থাকছে না, আপনার সম্পত্তির অধিকারই তো চলে গেছে কবেই, জানেন। রাইট টু প্রপার্টি আর নেই, ওটা মৌলিক অধিকার নেই, এটা আমি আগে বলেছি, সেটাই নেই। আর স্বাস্থ্যের অধিকার, চিকিৎসার অধিকার, চয়েসের অধিকার, সব ভুলে যান। আমি এই আশঙ্কাটাই কিন্তু করছি, ভয় দেখাচ্ছি না। সম্ভাবনা আছে জোরদার। তখন কি হবে, তখন বিশেষ কোনো স্বাস্থ্য আইন বলে, ওই যে প্যান্ডেমিক, হুতে ভারত আছে, ভারত হুয়ের সমস্ত শর্ত মেনে নেবে, তখন এই হেলথ এমার্জেন্সি ডিক্লেয়ার করে আর্টিকেল 21কে ধামাচাপা দেওয়া যেতে পারে কিছুদিনের জন্য হলেও। জানেন তো, এমার্জেন্সির সময় সংবিধানের অনেক কিছুই সাসপেনশনে চলে যায়। তখন কি করবেন? তখন বলা হবে এটা নিতেই হবে, বাধ্যতামূলক ম্যান্ডেট। আর কিছু হলে কোনো চাপ নেই, ক্ষতিপূরণ তো আপনি পাবেনই। এটা তো জনস্বাস্থ্যের কথা ভেবে আপনাকে নিতে হবে। আপনার জন্য যদি অন্য কারো হয় তাহলে কি হবে? এটা আমেরিকাতেও বলা হচ্ছে, শিশু চিকিৎসকরা বলছে, বলবো, আসবো, পরের পাটে আসছে। তাহলে এরকম কিন্তু একটা সম্ভাবনা আছে যে এটাকে ক্ষতিপূরণের ললিপপ দেখিয়ে ভ্যাকসিনকে বাধ্যতামূলক এমার্জেন্সি, হেলথ এমার্জেন্সি জারি করে একটা ওরা কিন্তু ভাবছে বলে আমার বিশ্বাস। নইলে মানুষ যতটা অ্যালার্ট হয়ে গেছে বিশেষ করে করোনা ভ্যাকসিনের কারণে, তখন তাদের যে লক্ষ্য গুঁজে দেওয়া, ডিপপুলেশন এবং অসুস্থ করে ফার্মা কোম্পানির মুনাফাটাকে অব্যাহত রাখা, সেটাকে তো করতে গেলে, এক্সিকিউট করতে গেলে, বাস্তবায়িত করতে গেলে ভ্যাকসিন ম্যান্ডেট ওদের দরকার। আর প্রথম বিশ্বের দেশের নাগরিক সচেতনতার কারণে ওরা পারে না। বাইডেন করোনা ভ্যাকসিনকে ম্যান্ডেট করতে চেয়েছিলেন, পারেননি। এখনও আমেরিকার শিশু বিশেষজ্ঞরা এসব চাইল্ড ভ্যাকসিন, বিভিন্ন ভ্যাকসিনকে জানেন, সেখানে উল্টো খেলা চলছে। টেক্সাসে তো ইতিমধ্যে সমস্ত ভ্যাকসিন রেকমেন্ডেশন তুলে নেওয়া হয়েছে, স্কুলে ভর্তির ক্ষেত্রে যেগুলো ছিল তুলে নেওয়া হয়েছে। ওখানে পারছে না। আর পারছে না বলেই ওরা সবচেয়ে বড় বাজার, যেখানে ভ্যাকসিনের বিক্রি কমে গেছে, যে কোনো ভ্যাকসিন, চাইল্ড, আমেরিকায় মেজলস ভ্যাকসিন পর্যন্ত নেওয়া হচ্ছে না, হামের ভ্যাকসিন, MMR, এইচপিভি দূরের কথা, ফ্লু ভ্যাকসিন পর্যন্ত মানুষ, যেটা আগে 70-80% মানুষ নিত, সেটা এখন 20-25% মানুষ নিচ্ছে ফ্লু ভ্যাকসিন। ভয়ঙ্কর অবস্থা ওখানে ভ্যাকসিন ফার্মা কোম্পানির। তো তাহলে ওরা কি করবে? ভ্যাকসিন ম্যান্ডেট আমাদের দেশেও যদি এরকম লোকজন ভ্যাকসিন থেকে মুখ ঘোরায়, আমাদের মতো লোকের সংখ্যা বাড়ে, তাহলে ওরা কি করবে? ম্যান্ডেট করবে, করার চেষ্টা করবে বিভিন্নভাবে কায়দা করে। সেক্ষেত্রে তাহলে ওদের মুনাফা, যেটা ইউরোপ আমেরিকায় মার খাচ্ছে ওদের মুনাফা, সেটা আমাদের দেশ থেকে তুলবে সরকারকে দিয়ে।
এবং আমাদের অসুস্থ করে ওরা মুনাফাটা চালিয়ে যাবে। খেলাটা বুঝতে পারছেন তো? তাই সতর্ক থাকুন, নিশ্চিন্ত হওয়ার কিছু নেই, কিন্তু এখনো কিছুই দেখেননি। এটা গেল আমাদের দেশের খবর, সুপ্রিম কোর্টের ভূমিকা। এবারে আসছি আমেরিকায় কি হচ্ছে, আমেরিকার আদালত কি করছে। তার আগে একটা বিষয় আপনাদের বলে দিই, বুঝতে সুবিধা হবে। আমি শুরুতেই দেখবেন শিরোনামে বলেছি যে আদালত ও ফার্মা খপ্পরে কেন। দেখুন খেয়াল করে, গণতন্ত্র ডেমোক্রেসি বলতে আমরা যা বুঝি সেটা কিন্তু এই জায়নিস্টরাই বানিয়েছে, ঠিক আছে? তার আগে আমাদের দেশে রাজতন্ত্র ছিল, গোটা বিশ্বেই তাই ছিল। রাজতন্ত্রকে, রাজাকে নিয়ন্ত্রণ করা মুশকিল, কারণ রাজার একটা ইগো থাকে, অহমিকা থাকে, তাই তাকে কন্ট্রোল করে বিশ্বের নিয়ন্ত্রণ স্থাপন করা অসম্ভব। তাই ওরা গণতন্ত্র তৈরি করলো, যাতে করে রাজনৈতিক দলকে প্রমোট করে, ফান্ডিং করে কন্ট্রোল করা যায় পলিসিকে সহজেই। এই কারণে রাজনৈতিক দলের উদ্ভব কিন্তু ওরাই ঘটিয়েছে প্রথম রাজনৈতিক দলের উদ্ভব। প্রথম রাজনৈতিক দল সে অর্থে মেন স্ট্রিম, মানে আপনারা সবাই চেনেন কি, বলশেভিক পার্টি রাশিয়াতে। লেনিনের দল কে প্রমোট করেছিল? জেকব শিপ, গ্রিগরি রাসপুটিনের বিস্তারিত আছে তথ্য সহ, ফান্ডিং করে কিভাবে বলশেভিক দলকে ওরা প্রমোট করেছিল। জারকে সেই সময় দ্বিতীয় নিকোলাস, তাকে নিয়েও লেখা রয়েছে গ্রিগরি রাসপুটিনে, কি তাকে সরানোর জন্য, বিপ্লব উত্থান ঘটিয়ে টোটাল কন্ট্রোল করার জন্য। স্টালিন এসে বেঁকে না বসলে বহু আগেই ওরা গোটা বিশ্বের ওপরে কন্ট্রোল করে নিত। সোভিয়েত ইউনিয়ন হয়ে একটা ভারসাম্য তৈরি হয়েছিল স্টালিনের সময় থেকে, পাল্টা জায়নিস্ট লবির পাল্টা একটা শক্তি তৈরি হয়েছিল। যাই হোক, সেটা এখন ইতিহাস, বহুবার বলেছি। তো এখন যেটা দেখা যাচ্ছে যে ওরা কি রাজনৈতিক দলকে প্রমোট করলো, ফান্ডিং করলো, রাজনৈতিক দল সরকার চালাচ্ছে। এই ধরুন এখন বিজেপি, এবং যেমন আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি, যার হেলথ সেক্রেটারি রবার্ট এফ কেনেডি জুনিয়র, তাই তো? বেশ, কিন্তু ধরুন ওরা কিন্তু পথ খুলে রেখেছে, বিভিন্ন রকম অপশনস ওদের কাছে আছে। ধরুন রাজনৈতিক দল যদি বেঁকে বসে, দেখা গেল রাজনৈতিক দলকে ফান্ড করলেন, ঠিক আছে, কিন্তু দেখা গেল রাজনৈতিক দল থেকে এমন কোন নেতা উঠে এলো যে ফার্মা লবি বা জায়নিস্টদের পলিসি রূপায়ণ করতে চাইলো না, অস্বীকার করলো, বললো না আমি করব না, আমি জনগণের কথাটাই আগে ভাববো, আমি আমার দেশের মানুষের কথাটাই আগে ভাববো। তারা যদি এরকম বলে সে নেতা বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান, তখন মুশকিল। তখন এই জায়নিস্টদের প্রাইভেটাইজেশনের পলিসি, বেসরকারীকরণ বা হেলথ পলিসি বলুন, এই যে নিউ ওয়ার্ল্ড অর্ডার পলিসি, ওয়ান হেলথ পলিসি, এগুলো তো রূপায়িত হবে না, তাই না? তখন তারা কি করে, এই নিয়ে পরবর্তী বই গ্রন্থ চলছে একেবারে তথ্য সহ। প্রথমে তারা চেষ্টা করে বিরোধী দল শক্তিকে প্রমোট করে অভ্যুত্থান ঘটানো। গণতান্ত্রিক দেশের খোঁজা দল রাজনৈতিক দলকে প্রমোট করে ইন্দিরা গান্ধীর সময়ও করা হয়েছিল। জনতা দলকে প্রমোট করেছিল সিআইএ অর্থ দিয়ে আগে। হ্যাঁ, কোথায় আছেন? অভ্যুত্থান ঘটানো, অর্থাৎ সেই বিরোধী শক্তিকে কাজে লাগিয়ে সরকারকে উল্টে দেওয়া, মিডিয়াকে দিয়ে প্রচার চালিয়ে সরকারকে, সেই লোকটা যিনি জায়নিস্ট পলিসি ফলো করতে চাইছেন না তাকে ভিলেন বানানো, তাকে তার চরিত্র হনন করা। মিডিয়া তো মারাত্মক শক্তি, জানেন নিশ্চয়ই, আর জনগণ তো জানেনি। মিডিয়া যা গেলাবে তাই গেলে, মিডিয়াটা ওরা হাতে রেখে দিয়েছে টোটাল ফান্ডিং করে, সমস্ত মিডিয়া ওদেরই। এ একটা পথ, অভ্যুত্থান করে তাকে গদিচ্যুত করো বা মেরে ফেলো। এরকম ল্যাটিন আমেরিকার বহু নেতাকে যারা জায়নিস্ট পলিসি মানতে চান, নেতাদেরকে হত্যা করা হয়েছে, তথ্য সহ আমি পরবর্তী বইতে লিখছি।
ফিডেল কাস্ট্রোকে হত্যা করার বহু চেষ্টা করা হয়েছে, পারেনি। এ একটা পথ। কিন্তু দেখা গেল এমন একটা দেশ যেখানে রাষ্ট্রপ্রধান এতটাই শক্তিশালী বা এমন একটা সিচুয়েশনে আছে যে তাকে কোনো একটা কারণে মারা যাচ্ছে না, হত্যা করা যাচ্ছে না, তবুও আমেরিকাতে ওরা জেফ কেনেডিকে হত্যা করেছে। জেফ কেনেডি, তাকে নিয়েও পরবর্তী বইতে ডিটেলস লেখা রয়েছে, কিভাবে কারা তাকে হত্যা করলো আর বাস্তবে কি প্রচারিত, বাস্তবে কারা তাকে হত্যা করলো আর আসলে কি ঘটেছিল। আমেরিকাতেও একাধিক রাষ্ট্রপতিকে এইভাবে ওরা সরিয়ে দেয়। কিন্তু যখন এমন একটা সিচুয়েশন দেখা গেল, সব সময় তো সব পথ খোলা থাকে না, অভ্যুত্থান ঘটানোও যায় না, আবার হত্যা করাও যায় না। তাহলে সেরকম ক্ষেত্রে কি হবে? কেন? আদালত। তাই আদালতকে ওরা দেখবেন হোলি কাউ, মানে আদালতের উপরে কিছু বলা যাবে না, মানে আদালত অবমাননা হয়ে যাবে, তাহলে মানে এরকম একটা ভাবমূর্তি ওরা তৈরি করে আদালতে, দারুণ পবিত্র, তার উপরে কিছু হয় না, এরকম একটা বডি ওরা তৈরি করে। এটা কিন্তু স্বাভাবিক ভাবে দেখলেই বুঝবে। তাদের মাইনে কারা দেয়? তারা তো বেতনভোগ কর্মচারী, তারা তো দেবতা নয়। বিচারকরা কি দেবতা? তারা বেতনভোগ কর্মচারী। তাদেরকেও ভয় দেখানো যায়, তাদেরকেও পকেটে পড়া যায়, তাদেরকেও কিনে নেওয়া যায়, তাদেরকেও বিভিন্ন রকমের প্রলোভন দেখানো যায়, বিলাসবহুল জীবনের প্রলোভন দেখানো যায়, আবার ভয়াবহ জীবনের প্রলোভন ভয়ও দেখানো যায়, সবই তো দেখানো যায়, ওরা জানে সেটা, কিন্তু জনগণ সেটা বোঝে না। কি না, আদালত বলেছে বলে দারুণ কথা। আর এই কারণেই দেখবেন আদালতকে কাজে লাগিয়ে 2016 যে তথাকথিতভাবে যে প্যানেল, দুর্নীতি পরায়ণ প্যানেল নাকি, তাদেরকে পুরোটাই 26,000কে ছেটে ফেললো। কাদেরকে? ওই যে আদালতের ভাবমূর্তি। আদালতকে সবাই মানবে, শ্রদ্ধা করবে। তাই রাজনৈতিক দলকে যদি না হয়, যদি বেঁকে বসে কোনো কারণে, তাহলে আদালতকে কাজে লাগাতে হবে। সেই রাস্তাটাও খুলে রেখেছে। আমেরিকায় ঠিক তাই ঘটছে। আমরা দেখতে পেলাম ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে অন্যান্য বহু পলিসি, ডোনাল্ড ট্রাম্প ঠিক আছে জায়নিজদের কথা মেনেই চলছেন, কিন্তু তার যে হেলথ সেক্রেটারি রবার্ট এফ কেনেডি জুনিয়র, তিনি জনগণের স্বাস্থ্যের কথা ভেবে ভ্যাকসিনের ক্ষেত্রে পলিসি পরিবর্তন করতে চাইছেন। সেটা দ্বিতীয় খণ্ডে যে উনি যেটা করতে পারেন ক্ষমতায় এলে, এবং ক্ষমতায় যে আসবেন, আমি বহু আগেই 2020তেই ভ্যাকসিন আসার আগেই বলে দিয়েছিলাম। দ্বিতীয় খণ্ড যারা পড়ছেন অমৃতস্য পুত্র, তারা দেখবেন সেখানে এই যে বর্তমানে মার্কিন হেলথ সেক্রেটারি রবার্ট এফ কেনেডি জুনিয়র, তার ইন্টারভিউ আছে, হুবহু ইংরেজি ইন্টারভিউ আমি তুলে ধরেছি। সেই সময় আমি জানতাম হি ইজ গোয়িং টু বি দ্য নেক্সট হেলথ সেক্রেটারি, জানতাম, আমি বহু আগেই জানতাম, মানে লিঙ্ক তো ছিল না, কিন্তু আমার পর্যবেক্ষণ উপলব্ধি তাই বলেছিল। আপনাদের প্রসঙ্গান্তরে জানাই যে এই রবার্ট এফ কেনেডি জুনিয়রের পিতা রবার্ট কেনেডি, তাকেও হত্যা করা হয়েছিল আগে। হ্যাঁ, মিডিয়া কি বলে, সিরহান বলে একজন সন্ত্রাসবাদী তার পিতা রবার্ট কেনেডিকে হত্যা করেছিল। বাস্তব কি তাই? না 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 না, পড়লে শিউরে উঠবেন, চমকে উঠবেন। সে তথ্য পরবর্তী বইতে রাখছি। তো যাই হোক, তাহলে রবার্ট কেনেডি ক্ষমতায় আসার পরে কি করেছিলেন কিছুদিন আগে আপনারা জানেন, যে সংক্ষেপে বলি, ভ্যাকসিন পলিসি পরিবর্তন করতে চেয়েছিলেন। চাইল্ডহুড ভ্যাকসিন তো বটে, চাইল্ডহুড ভ্যাকসিন থেকে শুরু করে সব ভ্যাকসিন পলিসি। করোনার ক্ষেত্রে তিনি প্রথমে কি বললেন, পুরো অপশনাল করে দিয়েছেন করোনা ভ্যাকসিন। সেই ইউনিভার্সাল নয় ওটা, ইচ্ছে হলে নেবেন, নালে নেবেন না, কোনো রকম কিছু বলা যাবে না, কোনো অফিস থেকে কেউ কিচ্ছু বলবে না আপনাকে, ওটা নিয়ে কোনো প্রচারও চলবে না, বলে দিলেন, ব্যাস গেল। আর কি করলেন, 17টা রোগের ভ্যাকসিন দেওয়া হতো, চাইল্ডহুড ভ্যাকসিন আমেরিকায়, সেখান থেকে কমিয়ে 11টা করলেন, বাকি ভ্যাকসিন বাদ দিয়ে দিলেন। ভাবতে পারেন, আমেরিকায় অভাবনীয়, 6খানা রোগের ভ্যাকসিন বাদ, অপ্রয়োজনীয় বলে
তিনি করেননি, এটা তাদের যে জয় ভট্টাচার্য বলে যেসব মানে বিখ্যাত বিজ্ঞানী, তাকে নিয়েও লিখেছি দ্বিতীয় খণ্ডে। এসব বড় বড় স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়েই তিনি এটা করেছেন। বেশ হলো। আর কি, হেপাটাইটিস বি ভ্যাকসিন যেটা জন্মের পরই দেওয়া হয়, সেটাকে 2 মাস দেরি করালেন, ডিলে করালেন। এটাও কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী। আর কি করলেন, একটা বিশেষ কমিটি, এই আজকেই তার মিটিং হওয়ার কথা ছিল, 18-19 এই 2 দিন ধরে। কি কমিটি? এই বিষয়ে, ভ্যাকসিন বিষয়ে কমিটি, গুরুত্বপূর্ণ কমিটি। সেখানে তিনি ঠিক করেছিলেন ফার্মা লবির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে এমন সদস্যদেরকে সরিয়ে দিয়ে ফার্মা লবির সঙ্গে যোগাযোগ নেই এমন বিশেষজ্ঞকে সেই কমিটিতে বসাবেন। ঠিকই হয়ে গিয়েছিল। তার মধ্যে একজন ছিলেন রবার্ট ম্যালোন। রবার্ট ম্যালোনকে নিয়ে, যিনি মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিনের অন্যতম পায়োনিয়ার, ওই যে ফাইজার মডার্না যে ভ্যাকসিন, করোনা ভ্যাকসিন, সেটা কিন্তু মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন, পায়োনিয়ার রবার্ট ম্যালোন, তিনি কিন্তু প্রতিবাদ করে বেরিয়ে এসেছিলেন তার কোম্পানি থেকে। তাকে নিয়েও ভিডিও করেছিলাম আমি, যে তিনি বিপদটা বুঝতে পেরে কিন্তু সময়ে বেরিয়ে এসেছেন, যদিও তার আগে এগুলো বলা উচিত ছিল। যাই হোক, সেই রবার্ট ম্যালোনও এই নতুন কমিটিতে জায়গা পাওয়ার কথা। সঙ্গে সঙ্গে কি হলো, এত যখন হচ্ছে, সঙ্গে সঙ্গে ফার্মা কোম্পানির দালাল, আমেরিকান শিশু বিশেষজ্ঞ যে বিশেষজ্ঞদের যেসব সংগঠন আছে, আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিশিয়ান, অর্থাৎ AAP, তারা মামলা ঠুকে দিল যে কেন 17খানা রোগ থেকে কমিয়ে কেন 11খানা হবে, কেন ভ্যাকসিনকে এরকমভাবে, মানে এত প্রাণদায়ী ভ্যাকসিন, বাচ্চাদের জীবন বাঁচাচ্ছে, হ্যাঁ, এসব ভ্যাকসিনকে কেন বন্ধ করা হবে, এইসব বিভিন্ন রকম দেখিয়ে তারা মামলা করল। ভাবুন, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, অভিভাবকদের চাইতে চিকিৎসকদের দরকার। কারণ এই চিকিৎসকরা আমেরিকার হেলথ সিস্টেম পড়লে বুঝতে পারবেন এরা ভ্যাকসিন থেকে কত উপার্জন করে। আমাদের দেশেও তো একই রকম চিত্র। ভ্যাকসিন রেকমেন্ডেশন করে চিকিৎসকরা ব্যাপক উপার্জন করে। চিকিৎসকরা তো বাবা মাকে বলেন এটা নিন সেটা নিন, গ্রামের সাধারণ মানুষ, গ্রামই বাদ দিন, শহরের মানুষ তারা কি করে জানবে বলুন তো যে এখন এই ভ্যাকসিনটা নেওয়ার সময় হয়েছে? কারা বলবেন? স্বাস্থ্যকর্মীরা বলবেন সময় হয়েছে নিয়ে নিন, সময় হয়েছে নিয়ে নিন। তো এগুলো বলার জন্য স্বাস্থ্যকর্মী আছে, গ্রামে গঞ্জে আশাকর্মী আমাদের দেশে, ওদের দেশে হেলথ ওয়ার্কার আছে। আর কে আছে? সবার আগে কারা? চিকিৎসক আছেন। আর এই কারণেই রবার্ট এস মেন্ডেলসন, যাকে নিয়ে আমি অমৃতস্বপত্র 2য় খণ্ডে বিস্তারিত লিখেছি, তিনি বেশ কিছু বই লিখে অ্যালার্ট করে দিয়েছিলেন। মডার্ন মেডিসিনের চিকিৎসক হওয়া সত্ত্বেও, ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক হওয়া সত্ত্বেও তিনি কিন্তু পরোয়া করেননি, মুনাফার জন্য মুখ বন্ধ রাখেননি। তিনি মেল প্র্যাকটিস বলে একটি বই লিখেছেন, যেখানে তিনি পরিষ্কার বলেছেন ডাক্তাররা কিভাবে মাদেরকে ইমোশন নিয়ে, সেন্টিমেন্ট নিয়ে কিভাবে বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ায়। আর মা তো ভয় পায়, বাবা, ডাক্তাররা ভয় দেখায় সিম্পলি, উনি তাই বলেছেন। সেসব বই নিয়েও আমি 2য় খণ্ডে আলোচনা করেছি বিস্তারিত। এছাড়া উনি ফার্মা লবির একজন, সেই অধীনে মডার্ন মেডিসিনের চিকিৎসক হওয়া সত্ত্বেও তিনি এরকম বইও লিখে গেছেন, হাউ টু রেজ ইউর চাইল্ড ডেসপাইট আ ডক্টর, অর্থাৎ ডাক্তার ছাড়া, বা ইনস্পাইট অফ এ ডক্টর, ডাক্তার ছাড়া আপনি কি করে আপনার সন্তানকে মানুষ করবেন, লালন করবেন। ভাবুন, একজন ডাক্তার হয়ে, মডার্ন মেডিসিনের ডাক্তার হয়ে যিনি এরকম একটা বই লিখতে পারেন যে ডাক্তার ছাড়া আপনি কিভাবে আপনার সন্তানকে মানুষ করবেন, ডাক্তারের কাছে যাওয়ারই দরকার নেই। ভাবতে পারেন? সবাই তার পিছনে লাগলো, তিনি পরোয়া করেননি। তখন তাকে সবাই বলা শুরু করলো কি হেরেটিক। হেরেটিক মানে কি? যে পবিত্র কোনো কিছুর বিরুদ্ধে বলে, হেরিজি থেকে হেরেটিক। ভ্যাকসিন তো পবিত্র, তিনি সেই পবিত্র বিষয়ের বিরুদ্ধে বলা বলি করছেন।
ভ্যাকসিন না নেওয়ার কথা বলছেন, তাকে অ্যান্টি ভ্যাক্স বলা হলো, বেশ, তিনি ক্ষান্ত হলেন না। তিনি তখন আরো একটি বই লিখে ফেললেন, কনফেশনস অফ মেডিকেল হেরেটিক। হ্যাঁ, কি শিরদাঁড়া ছিল, নমস্য ব্যক্তি এরা। তাই মডার্ন মেডিসিনের চিকিৎসক মানে গালিগালাজ আমি কিন্তু করি না, ব্যতিক্রম নমস্য বলি। হিপোক্রেটিসের থেকেই তো মডার্ন মেডিসিন বর্তমানে, হিপোক্রেটিসের নামেই তো ডাক্তাররা ওথ নেন, যদিও ফার্মা কোম্পানির আদেশ মানেন। হিপোক্রেটিসকে পড়লে বুঝলে কখনোই আপনাদের মনে হবে না, মানে মিলই পাবেন না যে উনি কি ছিলেন, আর এর নাম করে ফার্মা লবির হয়ে ডাক্তাররা কি কাণ্ড করে চলেছে, কোনো মিল পাবেন না। হায় রে, সেই হিপোক্রেটিসের বক্তব্য তিনি কি কি বলেছিলেন সেটাও কিন্তু গ্রিগরি রাসপুটিনে কিন্তু রয়েছে। কারণ গ্রিগরি রাসপুটিন সেগুলো মেনে চলতেন। প্রসঙ্গক্রমে চলে এসেছে সেসব তথ্য, আগে হ্যাঁ পড়বেন। তিনি বারবার তিনিও বলে গেছেন, ডাক্তারের ওষুধ না খেতে বলে গেছেন, ওষুধকে অ্যাভয়েড করতে বলে গেছেন, খাদ্য প্রকৃতিকেই বারবার বলেছেন ওগুলো নয়, দরকার নেই। কারণ হিপোক্রেটিসের তো মুনাফার দরকার ছিল না, ছিল কি? রবার্ট এস মেন্ডেলের সমাজেরও মুনাফার প্রতি লোভ ছিল না, তাই তারা এসব লিখে গেছেন। উইলিয়াম অসলারেরও ছিল না, উইলিয়াম অসলারও এসেছেন প্রসঙ্গক্রমে গ্রিগরি রাসপুটিনে, পড়বেন অসলারকে কি বলেছেন। এরাও মডার্ন মেডিসিনের চিকিৎসক, তাই এভাবে দেখবেন না। ব্যতিক্রমী মানুষ আছেন এখন হাতে গোনা, আমাদের দেশে নেই বললেই চলে, ইউরোপ আমেরিকায় তারা আছেন। যাই হোক, তাহলে এবার কি হলো? এই আদালতে গেল এইসব চিকিৎসক, দালাল চিকিৎসকের দল ফার্মা লবির হয়ে। এইবার ফেডারাল জাজ ব্রায়ান ই মার্ফি 16ই মার্চ আদেশ দিলেন। কি করলেন? হ্যাঁ, হোল্ডে রেখে দিলেন, স্টে অর্ডার দিয়ে দিলেন। স্টে অর্ডার মানে বোঝেন তো? অর্থাৎ হেলথ সেক্রেটারি রবার্ট এফ কেনেডি জুনিয়র যেটা করতে চাইছেন, ভ্যাকসিন শিডিউলে চেঞ্জ করা, তালিকাকে সংশোধন করা, এই যে বিভিন্ন, এবং এই যে কমিটিতে ফার্মা লবির ঘনিষ্ঠ লোক বাদ দিয়ে এই তদারকি কমিটিতে ইন্ডিপেন্ডেন্ট বিশেষজ্ঞদের রাখা, যারা ফার্মা লবির দ্বারা উপকৃত নয়, সরাসরি উপকৃত নয়, সেগুলো সব আটকে গেল। এই যে বৈঠক হওয়ার কথা ছিল কাল এবং আজ, সেগুলো আর হবে না, হচ্ছে না। কারণ ওই যে স্টে অর্ডার, আমি তখনই বলেছিলাম, সেই বইতেও পাবেন, অত সোজা নয়, ইচ্ছে থাকলেও হবে না, অর্থনীতিটা ওরা চালায়, তাই বাধা আসবেই। যদিও রবার্ট ম্যালন গালিগালাজ করেছেন সেই জাজকে, উচ্ছৃঙ্খল বলেছেন, আমি লিখেছি ফেসবুকে, খবরটা আমি অনুবাদ করে ট্রান্সলেট করে দিয়েছি, করেছেন অনেক। এবং রবার্ট এফ কেনেডি অবশ্য আশাবাদী যে অ্যাপিল করলে তিনি তারটাই থাকবে, তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন ওটাই নাকি থাকবে। আমার ঘোরতর সন্দেহ আছে থাকবে না। স্টে অর্ডার দিয়ে দেওয়া হলো, তাতে কি দাঁড়ালো? অর্থাৎ আগের যে রেকমেন্ডেশন 17খানা রোগ, সেই ভ্যাকসিনই রেকমেন্ডেশনে থাকবে। আর সাধারণ লোকজন তো ওটা বুঝবে না, সিডিসি রেকমেন্ডেশন যেটা, সেটাই তারা মনে করবে ঠিকঠাক। এপি যেটা বলবে সেটাকেই শিরোধার্য করবে। সরকারি সংস্থা বলে কথা, বড় সংস্থা বলে কথা, তাই তো তাদের রেকমেন্ডেশনে জল করবে। আর নেট স্যাভি লোকজন ইন্টারনেটে ওয়েবসাইটে দেখতে পাবেন এই ভ্যাকসিন দিতে হবে, তারা তো সব জানেন, ফ্রি, মানে ওই ইন্স্যুরেন্সের মধ্যেই কভার করে। ও ইন্স্যুরেন্সের খেলা তো এখানে, ইন্স্যুরেন্স টাকা যখন প্রিমিয়াম যখন ভরছি তার মধ্যেই যখন আছে, নিয়ে নাও। এখানে ভাতা, ওখানে ইন্স্যুরেন্স। ভাতা অবশ্য বিভিন্নভাবে সব জায়গাতেই আছে সোশ্যাল সিকিউরিটির নামে। তাহলে আগামী খুব একটা ভালো আমি দেখছি না, যতক্ষণ না পর্যন্ত ওই ফিয়াট কারেন্সির দাপট এবং জায়নিস শক্তির
দুর্বল না হচ্ছে, আমাদের মতো লোকের সংখ্যা আরো না বাড়ছে। তবে হ্যাঁ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে যারা ওখানে ইতিমধ্যেই বেঁকে বসেছে, আমাদের মতো মানুষ, তাদেরকে নেওয়াতে পারবে না। তারা দরকার হলে স্কুলে পাঠাবে না, হোম স্কুলিং করবে, আমরাও তো তাই করব। কিন্তু তার বাইরে যে মানুষ যারা দোলাচল চিত্তে ছিলেন, যারা লড়াই করতে পারছেন না বা বিচ্ছিন্ন, তারা তো ওই রেকমেন্ডেশনের পেছনেই দৌড়তে হবে, চাপের কাছে নতি স্বীকার করবেন। তাই ফার্মা লবি সহজে হার মানবে না, জায়নির শক্তি তারা লড়াই করে যাবে। এবং এখানে দেখুন আরো একটা ইন্টারেস্টিং জায়গা আমি দেখলাম সেদিন খবরে, এটা রবার্ট এফ কেনেডি জুনিয়রের চরিত্র বিরুদ্ধ, কিন্তু ওই যে মিডিয়া এমনভাবে তাকে চাপ দিচ্ছে, বা তার উপরে চাপ তো আছেই, প্রচুর চাপে তিনি কাজ করছেন, যে আমেরিকায় নাকি আবার হাম ফিরে এসছে, মিজলস ফিরে এসছে। তারা জানেন, এ নিয়ে আমি লিখেওছি, তাতে করে নাকি হু হু করে হাম ছড়াচ্ছে। কেন ভ্যাকসিন লোকে নিচ্ছে না? ওই যে চাইল্ডহুড ভ্যাকসিন তো ওখানে মানুষ নিচ্ছে না, MMR ভ্যাকসিন নিচ্ছে না, তার ফলে নাকি হাম ছড়াচ্ছে ব্যাপকভাবে। এটা বেশ কয়েক মাস ধরে খবরটা ছড়াচ্ছিল। রবার্ট কেনেডি চুপচাপ ছিলেন, অনেক ক্ষেত্রে তিনি বলেছিলেন যা এটা কোনো ভয়ের ব্যাপার নয়, পরিষ্কার বলেছিলেন। কারণ মিজলস বরং আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। এই নিয়ে আমার ভিডিও আছে, তথ্যও রয়েছে। কিন্তু এইবার কাল না পরশু দিনে আমি দেখলাম রবার্ট এফ কেনেডি আহ্বান করছেন যে হ্যাঁ, মিজলস বাড়ছে, সত্যিই বাড়ছে, ভ্যাকসিনটা নিয়ে নেওয়া উচিত বলে আমার মনে হচ্ছে। খবরে দেখলাম, অবাক হইনি, কিন্তু আমি বুঝতে পারলাম যে তার উপরেও চাপ আসছে, যে তিনি আগেকার অবস্থান থেকে একটু একটু করে হলেও সরতে বাধ্য হচ্ছেন। এটা খুব চিন্তার কথা। আমি এটা বারবার করে বলেছিলাম যে ব্যাপারটা এত সহজ নয়। কিন্তু তো এইবার ফেডারেল কোর্ট, যেটা ব্রায়ান মার্ফি যে স্টে দিয়ে দিয়েছে, সেটার ভবিষ্যৎ কি হয় সেটা দেখা যাক। কিন্তু আমি জানি ব্যাপারটা অত সহজ নয়। তবে হ্যাঁ, মার্কিন জনতা যদি আবার পথের নামে, সম্ভাবনা আছে। লোকজন তো খেপে যাচ্ছে, সবাই তো আদালতকে আর হোলিকাও বলে মনে করে না। আমি তো মনে করি না, আপনারাও অনেকে মনে করেন না যারা ব্যাপারগুলো ভাবেন। আদালতকেও কাজে লাগানো হয়, আদালতও একটা আর্থসামাজিক প্রতিষ্ঠান, যা আইনজীবীদের হয়েই কাজ করে, পলিসি রূপায়ণ করে। পরিষ্কার কথা, মানে পলিসি রূপায়ণ করে না, মানে পলিসিকে ইমপ্লিমেন্ট করে। সরকার কোনো কিছু যদি না হয় বা এই যে, তখন অতি সক্রিয় হয়ে ওঠে বা এইসব কাজ করে, এই যে যেটা আমেরিকায় হচ্ছে। তাই লড়াইটা সহজ নয়। আর যদি আগেকার ভ্যাকসিন যে শিডিউল সেটাই ফিরে আসে, আইপিএলে কাজ না হয়, তাহলেও আমি বিস্মিত হব না। কিন্তু তবে কি হবে, মানুষের আন্দোলনটা কিন্তু থাকতে হবে, প্রতিবাদটা থাকতে হবে, সংখ্যাটা বাড়াতে হবে, নইলে কিন্তু আমরা এগোতে পারবো না। এটা খুব উদ্বেগের বিষয়। আমেরিকায় যেটা হলো, তাহলে বুঝুন আমেরিকার মতো জায়গায় যদি এটা হয়, তাহলে আমাদের দেশের আদালত কি করতে পারে? ক্যান ইউ ইমেজিন? ইউ বেটার ইমেজিন। তো এইটাই আমার বলার ছিল, যে রবার্ট এফ কেনেডি জুনিয়র হেলথ সেক্রেটারি, তিনি নমনীয় হয়ে যাচ্ছেন কিনা, আস্তে আস্তে একটু একটু করে পিছু হচ্ছেন কিনা, সেটা দেখার আছে। তবে মনে হয় না উনি সহজে হাল ছাড়বেন। আবার ফার্মা লবিও সহজে হাল ছাড়বে না, সেটাও পরিষ্কার। হোয়াট এভার, এই যে আমেরিকাতে যে আরেকটা পর্ব শুরু হলো ফেডারেল কোর্টে, বিচারক ব্রায়ান মার্ফি, তিনি যে নজির তৈরি করে গেলেন, করছেন, এখনো যাননি, বহাল-তবিয়তে আছেন। তো এটা একটা নতুন মোড় বলা যেতে পারে, মানে লিটিগেশনের ক্ষেত্রে, যেটা আমি তাকিয়ে থাকবো, এই অবজার্ভ করব কি হচ্ছে সেখানে, আলটিমেটলি কি দাঁড়াচ্ছে।
এটা তো হলো আমেরিকার ব্যাপার। আমি আবার শেষ করার আগে আমি আমার দেশের রিয়ালিটিটাকে আপনাদের সামনে আরো একবার তুলে ধরি। 28শে মার্চ আমাদের গ্রুপ মিটিং আছে, সেখানে আপনারা নিশ্চয়ই আপনাদের কথা বলবেন, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যরা যারা এই ভিডিও এই মুহূর্তে শুনছেন। আমাদের সামনে অনেক কাজ, আরো গ্রামে গঞ্জে ঘুরতে হবে। আপনারা জানেন, আপনারাও কাজ করছেন আপনাদের সাধ্যমতো, আপনাদের সাধুবাদ জানাই। কিন্তু এই পরিস্থিতিতে এই যে ভ্যাকসিন ইনজুরি কোর্ট যেটা সুপ্রিম কোর্ট বলেছে, মানে হবেই ওটা। এখন দরকার কোর্ট করার পরে ঘুরিয়ে যদি ভ্যাকসিন ম্যান্ডেট করে, সেই ক্ষেত্রে আমরা কি করব, কিভাবে আমরা সেখান থেকে বাঁচবো, তার একটা আগাম পরিকল্পনা আমাদের করেই রাখতে হবে। এটাই এক্ষেত্রে আপনারা নিশ্চয়ই ভাববেন, আমি তো ভাবছি, আর ভাবছি বলেই কিন্তু ওই গ্রুপটা আগেই করে ফেললাম। কেন করলাম হোয়াটসঅ্যাপ গ্রুপ, বুঝতে পারছেন তো? বেনজল সে আমাদের গ্রুপে এখনো পর্যন্ত আমার জ্ঞান মতে নেই, সবাইকে আমি গ্রুপে রাখছিও না। এবং আগামীতে যখন এরকম চাপ আসবে, এত এত মানুষের পাশে গিয়ে, হ্যাঁ যারা পরিচিত ইতিমধ্যেই, যাদের সঙ্গে গ্রুপে থাকল না, গ্রুপে নেই মানেই এমন নয় যে আমার হোয়াটসঅ্যাপে তারা নেই। অনেকেই গ্রুপে যুক্ত হতে চাননি, সবসময় মেসেজ ঢুকবে বলে, বা তারা পাশে আছেন বিভিন্নভাবে, তো তারা তো থাকবেনই, তাদের সঙ্গে আমি সবসময় আছি। না, এর বাইরে অচেনা অজানা মানুষ আগামীতে এরকম সমস্যায় পড়লে সেক্ষেত্রে কতটা সক্রিয় ভূমিকা নিতে পারবো আমার সন্দেহ আছে। কারণ আগামীতে ওরা তো বুঝতেই পারছেন কীরকম চাপ তৈরি করতে পারে, আমার সে আশঙ্কা তো রয়েছে। যাই হোক, সতর্ক থাকুন, সজাগ করুন মানুষকে। অফলাইন অনলাইনে আমাদের তো ওরা রিচ কমিয়ে দিয়েছে, আমি আবার বুঝতে পারছি, তো স্বাভাবিক ওরা করবেই। তাই অফলাইনে যতটা সম্ভব সতর্ক করতে থাকুন। আর আদালতের যে উপর আমাদের যে আস্থা, সেটা যে কতটা চোরাবালির ওপরে আস্থা, সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখেন। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন। শুভরাত্রি।